আজকের ব্লগটা শুরু করার সময় একটা প্রবাদ বাক্য বারবার করে মনে পড়ছে, গৃহযোগী ভিক পায় না। এর কারণটা হলো, বেশ কিছু জায়গার আমার ঘোরা হয়েছে, কিন্তু কিছু জায়গার বেশ ব্লগ আপলোডও করেছি, কিন্তু যেখানে আমার জন্মস্থান, যেখানে আমি বড় হলাম, সেই প্রাণের শহর কলকাতার ভিডিও এখনো আমি ব্লগিংয়ে দিতে পারিনি। তাই আজকে আমার গন্তব্য আমার প্রাণের শহর কলকাতা। সময়ের সাথে সাথে পুরো কলকাতা শহরের দ্রষ্টব্য স্থানগুলি দেখানোর চেষ্টা করব। আজকে সাউথ কলকাতার একটা অংশ। প্রথমে বলে রাখি, শিয়ালদা বা হাওড়া যেখান দিয়ে আসুন না কেন, স্প্যালেট বা ধর্মতলা এসে পৌঁছবেন। এখান থেকে মেট্রোতে বা রিজার্ভ গাড়িতে বা ওলা উবেরে বা বাসে যে কোনোভাবে যে কোনো জায়গায় আপনারা ঘুরতে পারবেন। আমি যেহেতু সাউথে থাকি, তাই আমরা নেতাজি মেট্রো থেকে প্রথমে নামলাম কালীঘাট মেট্রো স্টেশনে। একটা কথা আপনাদের মধ্যে বলে দিই, যেখানে মেট্রো চলে সেখানে মেট্রো হলো বেস্ট জার্নি। মেট্রোর টাইম টেবিল এবং প্রত্যেকটি স্টেশনের দূরত্ব আপনারা গুগল সার্চ করে বা যে কোনো মেট্রো স্টেশন থেকে পেয়ে যাবেন। আর রেন্ট কারের মধ্যে যেগুলো অ্যাপ দিয়ে যে রেন্ট কারগুলো করা হয়, সেগুলোর মধ্যে আমার সব থেকে ভালো লাগে ইনড্রাইভ অ্যাপ। এছাড়া ওলা উবের যদি আপনারা নিন, তাহলে নেবেন তো অন্যভাবে ভাড়া ঠিক করে নেবেন। কালীঘাট মেট্রো থেকে মায়ের মন্দির 10 থেকে 15 মিনিট। কালীঘাটে এই প্রথম স্কাইওয়াক দিয়ে মায়ের দর্শন করতে যাচ্ছি, বেশ সুন্দর লাগছে। লিফটেরও এখানে সুবন্দোবস্ত আছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বারা নির্মিত এই 440 মিটার মানে প্রায় 1500 ফুট স্কাইওয়াকটি তৈরি করতে প্রায় 100 কোটি টাকা খরচা হয়েছিল। 14 এপ্রিল 2025 মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটির উদ্বোধন করেন। স্কাইওয়াকে যেতে যেতে মায়ের মন্দিরের সম্বন্ধে একটু আলোচনা করা যাক। এই কালী মন্দিরটি 51 শক্তিপীঠের অন্যতম একটি হিন্দু তীর্থক্ষেত্র। সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের 4টি, অনেকে বলেন 1টি আঙ্গুল এই তীর্থে পতিত হয়েছিল। এই তীর্থের পীঠদেবী দক্ষিণাকালী। 1809 সালে বরিশার সাবর্ণ জমিদার শিবদাস চৌধুরী তার পুত্র রামলাল এবং বাতসপুত্র লক্ষ্মীকান্তের উদ্যোগে আদিগঙ্গার তীরে এই বর্তমান মন্দিরটি নির্মাণ করেন। পরবর্তীকালে মন্দিরের কিছু পোড়ামাটির কাজ নষ্ট হয়ে গেলে সন্তোষ রায়চৌধুরী নামক একজন ব্যক্তি এগুলোকে সংস্কার করেন। ওই সময়ে প্রায় 8 বছর সময় এবং প্রায় 30,000 টাকা ব্যয়ে এই মন্দিরটি নির্মিত হয়েছিল। আর সামনের নাট মন্দিরটি তৈরি করেন আমদুলের জমিদার কালীনাথ রায়। মায়ের যে দীর্ঘ সোনার জিহ্বাটি আমরা দেখতে পাই, ওটা গড়িয়ে দিয়েছিলেন রাজা ইন্দ্রচন্দ্র সিংহ। মায়ের পদতলে রয়েছে 1 মণ ওজনের রূপোর শিব। দীপান্বিতা অমাবস্যাতে দেবীকে মহালক্ষ্মী রূপে পুজো করা হয়। স্কাইওয়াক থেকে নেমে পা দিকে এগিয়ে গেলে মায়ের মন্দিরটি দেখা যায়। 2-3 মিনিটের পথ। এছাড়া অন্য দিক দিয়ে অনেকগুলো পথ আছে, 6টা নাকি এখানে গেট আছে। রবিবার দিনে অসম্ভব ভিড় হয়। সাধারণ লাইনে দাঁড়িয়ে পুজো দিলে মোটামুটি যা দেখতে পাচ্ছি 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে। দোকান থেকে ডালা কিনে আমরা ভিআইপি লাইনে 300 টাকার বিনিময়ে দাঁড়ালাম। এখানে কিন্তু আপনারা পান্নাদের সাথে দরদাম করে নেবেন, অনেক দোকান পাবেন। পান্নাদের সাথে প্রণামীর ব্যাপারে, পান্নাদের সাথে কিন্তু প্রণামীর ব্যাপারে অবশ্যই দরদাম নেবেন, ওরা কিন্তু 1000 টাকাও চেয়ে নিতে পারে। যাই হোক, মিনিট 15-20 লাগলো পুজো দিতে। এত ভিড় যে ভয় লাগছিল যে ক্যামেরা না ভেঙে যায়। আমাদের পান্ডারা বারবার করে মানিব্যাগ, মোবাইল সম্বন্ধে সচেতন করে দিচ্ছিল। মূল গর্ভগৃহতে ছবি তোলা নিষেধ। সামনেই মন্দির চত্বরেই বলিগৃহ বর্তমান। মায়ের মন্দির ভোর 5টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত 10:30 অবধি খোলা থাকে।
এই মন্দিরের কোনো প্রবেশ মূল্য নেই। আমাদের পুরোহিত মশাই, আপনার নামটা? শঙ্কর মুখার্জি। শঙ্কর মুখার্জি, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হলো গিয়ে না, মায়ের মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে একটু ব্রেকফাস্ট করে মানে কচুরি খেয়ে প্রায় 11:25 নাগাদ আমরা গিয়ে পৌঁছালাম আমাদের পরবর্তী গন্তব্য বিড়লা মন্দিরে। কপালটা খুব ভালো ছিল যে মন্দিরটি 11:30 সময় বন্ধ হয়ে যায়, কিন্তু রবিবার বলে হয়তো কিছুক্ষণ মন্দিরটি খোলা ছিল। পরে জানতে পারলাম মন্দিরটি নাকি 11টার সময় বন্ধ হয়ে যায়। যাই হোক, কালীঘাট মেট্রো স্টেশন থেকে ডাইরেক্ট কোনো বাস বা অটো কিন্তু এখানে পাবেন না। আমরা ওলাতে গেছিলাম। ওলাতে মানে ইনড্রাইভে যে অ্যাপ থেকে ওটাকে রেট করে করা হয়, 110 টাকার মতো ভাড়া লেগেছিল। ওই যেতে মিনিট 10-12 লাগবে, হেঁটে গেলে অনেকক্ষণ লেগে যাবে সময়। আচ্ছা, বালিগঞ্জ ধাবার কাছে এই মন্দিরটি অবস্থিত। 44 কাঠা জমির ওপর গঠিত এই মন্দিরটি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির আদলে নির্মিত। মন্দিরে রাজস্থানী মন্দির স্থাপত্যের কিছু বৈশিষ্ট্য লক্ষিত হয়। এই মন্দিরের নকশা করেছিলেন যে প্রধান স্থপতির নাম হলো নমি বসু। প্রধান মন্দিরে কৃষ্ণ এবং রাধার মূর্তি রয়েছে, বাদিকের শিখরে হয়েছে দুর্গার মূর্তি। মন্দিরটি ভোর 5:30 থেকে সকাল 11টা এবং বিকেল 4:30 থেকে রাত 9টা অবধি খোলা থাকে, এবং অ্যাজ ইট ইজ কোনো ছবি ভেতরে তোলা যাবে না, যা তুলতে হবে বাইরে থেকে। কিছুক্ষণ সময় কাটিয়ে 11:40 নাগাদ রওনা দিয়ে গাড়িতে 5-7 মিনিট বা 8-10 মিনিটের রাস্তা অতিক্রম করে 90 টাকা ভাড়া মিটিয়ে 11:48 কি 49 নাগাদ এসে পৌঁছালাম আমার ব্যক্তিগত ধারণায় পৃথিবীর শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী নেতা প্রবাদ প্রতিম নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসস্থানে। বাড়িতে ঢুকতে ঢুকতে গায়ে কাটা দিচ্ছিল যে ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির ভূমিকা কি ছিল, কি না করেছে এই দুটি দেশের জন্য, এবং ওনারা ছিলেন বলেই আজকে আমরা স্বাধীন। নেতাজি সম্বন্ধে কিছু বলে আমি সময় নষ্ট করব না, মনে হয় প্রায় সমস্ত ভারতবর্ষে উনি জানেন। যাই হোক, বাসভবনে ঢুকতেই নেতাজি ব্যবহৃত বিখ্যাত ওয়ান্ডারের যে W24 সিটার গাড়িটি চোখে পড়বে আপনাদের, সেটা করেই কিন্তু 1941 সালে উনি পুলিশের চোখে ধুলো দিয়ে মহা নিষ্ক্রমণ বা গ্রেট এসকেপ করেছিলেন। 1909 সালে সুভাষচন্দ্রের বাবা জানকীনাথ বসু এই বাড়িটি তৈরি করেছিলেন। দক্ষিণ কলকাতার ভবানীপুর অঞ্চলে লালা রাজপথ রায় রোডে এই বাড়িটি অবস্থিত। বর্তমানে নেতাজি রিসার্চ ব্যুরো এই বাড়িটির মালিক। এখানে একটি সংগ্রহশালা, মহাফেজখানা এবং একটি গ্রন্থাগার রয়েছে। সুভাষচন্দ্র বসুর ভাইপো শিশির কুমার বসুর পুত্র সুগত বসু ও তার মা কৃষ্ণা বসু, এই কৃষ্ণা বসু কিন্তু একসময় এমপিও ছিলেন, নেতাজি রিসার্চ ব্যুরো পরিচালনা করেন। সংগ্রহশালাটির প্রবেশ মূল্য 50 টাকা পার হেড। ওখানে আপনি ওই সংগ্রহশালা যেখান থেকে আপনি টিকিট কাটবেন, ওখানে নেতাজি সম্পর্কিত নানা ধরনের বই, কিছু ছবি, কিছু আপনার ইনফরমেশনও কিন্তু আপনারা কিনতে পারেন ওখান থেকে। যাই হোক, এটি সকাল 11টা থেকে বিকেল 6টা অবধি খোলা থাকে। আর একমাত্র একতলার একটি ঘর ছাড়া বাদ বাকি অন্যান্য কক্ষর তোলা ছবি কিন্তু এখানে কিন্তু ছবি তোলা নিষেধ, একেবারেই নিষেধ। নেতাজির ব্যবহৃত পালঙ্ক, নানান ধরনের পোশাক, মিলিটারি পোশাক, মানে উনি যেদিন আর কি উনি গ্রেট এসকেপ করেছিলেন, সেদিনকে যে লাস্ট উনি খাবার খেয়ে গেছিলেন যে থালাবাটিতে, ওই সমস্ত জিনিস, ওনার ব্যবহৃত পেন, চিঠি পত্র, বহু দুষ্প্রাপ্য ছবি, জুতো, চশমা, এবং ওনাকে যে নানান ধরনের যে লোকেরা গিফট দিয়েছিল সেই গিফট, তারপরে কিছু রেপ্লিকা, এছাড়া নানা ধরনের বহু দুষ্প্রাপ্য দুর্মূল্য বস্তু এই সংগ্রহশালায় প্রদর্শিত হয়। বাড়িটি 3 তলা,
ছাদে ওঠা সম্পূর্ণভাবে নিষেধ। কংগ্রেস প্রেসিডেন্ট থাকার সময় নেতাজির অফিস ঘরের দেওয়াল ত্রিবর্ণ রঙের রঞ্জিত ছিল, যা এখনো সেইভাবে করা হয়েছে, মানে রিনোভেশন হয়েছে, রং নতুন করে করা হয়েছে, কিন্তু এখনো ত্রিবর্ণ রঙের রঞ্জিত আছে। উনি উনি ওই অফিসে যে সমস্ত ডেস্ক বা পেন বা অন্যান্য কিছু ইউজ করেছিলেন ওগুলো সম্পূর্ণ অ্যাজ ইট ইজ আছে। গুগলে এই সমস্ত অমূল্য জিনিসের কিছু ছবি আপনারা দেখতে পারেন। বাইরে একটি কনফারেন্স রুমও আছে। নেতাজির মহা নিষ্ক্রমণের যে সিঁড়িটি উনি ব্যবহার করেছিলেন ওনার গ্রেট এসকেপের সময়, ওটিও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন, কিন্তু ওপরে উঠতে পারবেন না। আচ্ছা, শেষ করব একটা কথা বলে, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ধারণা। আমার সম্পূর্ণ ব্যক্তিগতভাবে মনে হয়, যদি নেতাজি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হতেন, তবে ভারতবর্ষের স্বাধীনতা পরবর্তী ইতিহাস হয়তো হয়তো বলবো না, বদলে যেত। এটা আমার ব্যক্তিগত ধারণা। নেতাজি ভবন থেকে এবারের গন্তব্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। ঠিক হয়েছিল রেন্ট কারে যাব, পরে আর আমি আর আমার বেটার হাফ মানে আমার মিসেস ঠিক করলাম যে হেঁটেই যাব। সত্যি কথা বলতে কি, বহুদিন একসাথে এভাবে হাঁটা হয়নি। চা পান করে হাঁটা পথে 25 থেকে 30 মিনিটের দূরত্বে অবস্থিত এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে আমরা চললাম। এটি হলো গিয়ে শম্ভুনাথ পণ্ডিত ওই হসপিটালের দিক থেকে আমরা আসছিলাম। মিনিট 20-র মধ্যেই রবীন্দ্র সদন নন্দন চত্বরে এসে পৌঁছালাম। এখন এখানে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, আবার সেদিনকে দিয়েছিল জয় বাবা ফেলুনা। একটু ঢু মারলাম, মানে সিনেমা দেখিনি, জাস্ট ঢু মারলাম একটু। শীতের আমেজ নিয়ে বেশ ভালোই লাগে এই এলাকাটা দেখুন। রবীন্দ্র সদনের পাশে বিড়লা তারামণ্ডল, একাডেমি অফ ফাইন আর্টস, তারপর সেন্ট পলস চার্চ ইত্যাদি আছে। আমাদের এই জায়গাগুলো অনেকবার ঘোরা, তাই আর গেলাম না। আপনাদের হাতে সময় থাকলে কিন্তু এগুলো অবশ্যই ঘুরে দেখতে পারেন। আর ওই যে বললাম আপনাকে যে নেতাজি ভবন থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আপনারা রেন্ট করে যেতে পারেন, ওই কিন্তু ডাইরেক্ট অটো বা বাস কিন্তু কিছু নেই, এটা মাথায় রাখবেন। রবীন্দ্র সদন থেকে 3-4 মিনিটের পথে ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। সোমবার দিন কিন্তু এই মেমোরিয়ালটি বন্ধ থাকে, সুতরাং আপনারা যদি সোমবার দিন ঘুরবার প্ল্যান করেন তাহলে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে পারবেন না। আচ্ছা, মূল মেমোরিয়ালের ভেতরে যদি প্রবেশ না করেন তাহলে জনপ্রতি 30 টাকা। এখানে বাইরে থেকে খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন না। মূল হলে প্রবেশের সময় জলের বোতল ইত্যাদি আপনাকে বাইরে রেখে আসতে হবে। তবে সব থেকে যেটা আমার ভালো লাগলো তা হলো এখানে ছবি তোলবার জন্য বা ভিডিওগ্রাফির জন্য কোনো বাধা নেই। আপনি মূল যে ভিক্টোরিয়ালের ভেতরে প্রবেশ করলেও ছবি তুলতে পারবেন, বাইরে তো আছেই। এই ভিক্টোরিয়া যে মেমোরিয়ালটি, এটি কুইন ভিক্টোরিয়া স্মৃতির উদ্দেশ্যে নির্মিত। এই স্মৃতিসৌধটি বিশ্বের যে কোনো সম্রাট বা সম্রাজ্ঞীর জন্য নির্মিত সর্ববৃহৎ স্মৃতিসৌধ। এটি নির্মাণ করতে প্রায় 1,05,00,000 টাকার মতো খরচ হয়েছিল। জানা যায় যে এই টাকা নাকি বিভিন্ন শ্রেণীর মানুষ স্ব ইচ্ছায় লর্ড কার্জনের তহবিলে দান করেছিলেন। মেসার্স মার্টিন অ্যান্ড কোম্পানি 1910 সালে এর নির্মাণ কার্য শুরু করেন এবং 1921 সালের ডিসেম্বরে প্রিন্স অফ ওয়েলস এডওয়ার্ড অষ্টম এই স্মৃতিসৌধটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন, মানে উনি উদ্বোধন করেন আর কি। ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানগুলি লর্ড রেডেসডেল এবং ডেভিড পেইন
ডিজাইন করেছিলেন। স্মৃতিসৌধের কেন্দ্রীয় যে গম্বুজটা দেখা যায় এসের তৈরি, মানে এস নামক একজন নির্মাতার তৈরি 16 ফুট অ্যাঞ্জেল অফ ভিক্টোরিয়ার, যা চেলটেনহ্যামের H.H. মার্টিন কোম্পানি দ্বারা নির্মিত। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মোট 25টি গ্যালারি রয়েছে। এখানে উইলিয়াম শেক্সপিয়ারের চিত্রিত কাজ, আরবিয়া নাইট এবং ওমর খৈয়ামের রুবায়েতের মতো বিরল এবং প্রাচীন বইয়ের সংগ্রহ রয়েছে। সেই সাথে নবাব ওয়াজিদ আলী শাহের কত্থক নৃত্য এবং ঠুমরি সঙ্গীত সম্পর্কিত বইও রয়েছে। ভিক্টোরিয়া গ্যালারিতে রানী ভিক্টোরিয়া এবং প্রিন্স অ্যালবার্টের বেশ কয়েকটি প্রতিকৃতি এবং উইন্টার হাল্টার, ফ্র্যাঙ্ক সেলিসবারি এবং W.P. ফ্রিথে রাখা তাদের জীবনের চিত্রাবলীও এখানে প্রদর্শিত হয়েছে। রানী ভিক্টোরিয়ার শৈশবের রোজউড পিয়ানো এবং উইন্ডসর ক্যাসেল থেকে তার চিঠিপত্রের ডেস্ক তার পুত্র এডওয়ার্ড সপ্তম কর্তৃক এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে উপহার হিসেবে দেওয়া হয়েছিল, যা কক্ষের কেন্দ্রে রাখা আছে। দক্ষিণ দেওয়ালে ফসিলি ভেরেসচাগিনের 1876 সালে প্রিন্স অফ ওয়েলসের জয়পুরে রাষ্ট্রীয় প্রবেশের তৈলচিত্রটি এখানে ঝুলানো রয়েছে। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বেলা প্রায় 3টে নাগাদ আমরা চললাম এবার লাঞ্চের উদ্দেশ্যে। একটা কথা আপনাদের বলে রাখি বন্ধুরা, যদি এই স্থানগুলো ঠিক মতন এক্সপ্লোর বা ঘুরতে চান তাহলে এই 4-5টার বেশি কিন্তু একদিনে দেখতে পারবেন না। মোটামুটি আপনারা যদি 8টা, 8:30 থেকেও যাত্রা শুরু করেন তাহলেও মোটামুটি আমরা 10:30টার সময় আরম্ভ করেছি, তাহলেও আপনারা কিন্তু মোটামুটি ভালো করে যদি দেখতে পারেন, তাহলে মানে দেখতে চান আর কি, তাহলে কিন্তু মোটামুটি এই 4-5টার বেশি ঘোরা সম্ভব হবে না একদিন। এটা আমার মনে হয়, আপনাদের ব্যাপার। আচ্ছা বন্ধুরা,
আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি শীঘ্রই কলকাতার অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলোর ভিডিও নিয়ে ফিরব। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।